হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ৩০ উপজেলায় টিকাদান পাচ্ছে ৬ থেকে ৫৯ মাসের শিশুরা। অসুস্থদের সুরক্ষায় খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। বাচ্চাদের হাম হয়তো হইতে পারে, এই জন্য আগে সতর্ক থাকা ভালো। সংবাদ পাচ্ছি মারা যাচ্ছে, এটা আসলে আমাদের মাদের মধ্যে একটা প্রচুর ভয় কাজ করতেছে। অনেক চিন্তায় ছিলাম, আজকে দেওয়ার পরে অনেক ফিল হচ্ছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি। ১২ এপ্রিল ঢাকার ২ সিটিতে শুরু হবে ক্যাম্পেইন। ৩রা মে থেকে চলবে সারা দেশে। ২০২০ ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই। ১২ এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর রিনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশেও পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। তেলের জন্য ফিলিং স্টেশনে দিন রাত অপেক্ষা, বেড়েই চলেছে গ্রাহকের দুর্ভোগ। রাস্তা ফুটপাত দখল করে বছরের পর বছর ব্যবসা। নিউ মার্কেট আগারগাঁওয়ে শত শত অবৈধ দোকান উচ্ছেদ ডিএমপির। জরিমানা, মালামাল জব্দ। চুরি গেছে সিগন্যাল বক্স, সংযোগ কেবল। বিকল আধুনিক ইন্টারলক সিস্টেম। ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল প্রকল্পের সংকেত ব্যবস্থাপনা। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। মঙ্গল বা আনন্দ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা, জানালেন সংস্কৃতিমন্ত্রী। নতুন নামে সমস্যা হবে না, ইউনেস্কোর স্বীকৃতিতে বিভাজন ভুলে ঐক্যের ডাক। এবং হরমুজ প্রণালী খুলতে ট্রাম্পের আলটিমেটাম প্রত্যাখ্যান ইরানের। যুক্তরাষ্ট্রকে পাল্টা হুমকি। ইসরায়েলে তেহরানের হামলা, নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১৮ জেলার ৩০ উপজেলায় চলছে টিকাদান। পাচ্ছে ৬ থেকে ৫৯ মাসের শিশুরা। অসুস্থদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। ১২ এপ্রিল ঢাকার ২ সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে হামের টিকাদান শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বাকি থাকা সব এলাকায় ৩রা মে থেকে একযোগে চলবে ক্যাম্পেইন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে টিকা পাওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন তারা। এতদিন অনেক চিন্তায় ছিলাম যে হামের মহামারী আক্রান্ত হচ্ছে, তো এই জন্য আজকে দেওয়ার পরে অনেক ফিল হচ্ছে। বাচ্চাদের হাম হয়তো হইতে পারে, এই জন্য আগে সতর্ক থাকা ভালো। এটা তো আমরা জানি না, জানে মনে করেন যারা বানাইছে তারা, তবে আমরা তো বিশ্বাসের উপরে আইছি। ঢাকায় যে পরিমাণ হয় বাচ্চা দেখতেছি, সংবাদ পাচ্ছি মারা যাচ্ছে, এটা আসলে আমাদের মাদের মধ্যে একটা প্রচুর ভয় কাজ করতেছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, অতীতের সরকারের ভুল ব্যবস্থাপনার কারণেই হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে। যেভাবে মৃত্যুর কুলে ঢলে পড়ে, এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু ২০২০ ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই। যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। মন্ত্রী জানান, আগামী ১২ এপ্রিল ঢাকার ২ সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা দেয়া হবে। এরপর সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু হবে ৩রা মে থেকে। ১৮টি জেলায় এবং ৩০টি উপজেলায় এই হামের প্রাদুর্ভাবটা বেশি, যেই কারণে আমরা টার্গেটেড ওয়েতে আমরা নির্দিষ্টকৃতভাবে ওই ৩০টা উপজেলায় আজকে থেকে আমরা পুরো দমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করে আমরা শেষ করব। পর্যায়ক্রমে সারা বাংলাদেশকে আমরা কভার করে নেব। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা পাচ্ছে ৬ মাস থেকে ৫৯ মাসের শিশুরা। আর অসুস্থ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও প্রথম দিনের টিকাদান কর্মসূচিতে অভিভাবকদের দীর্ঘ লাইন দেখা যায়। সরকার দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করায় স্বস্তি প্রকাশ করেন তারা। চলতি বছরে হামজনিত শিশু মৃত্যু
শূন্যে নামিয়ে আনার আশাবাদ সরকারের। কোলে ছোট্ট শিশু, টিকা দেওয়ার লাইনে দীর্ঘ অপেক্ষা অভিভাবকদের। সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশেষ টিকাদানের মাধ্যমে সন্তানকে সুরক্ষিত রাখার চেষ্টা অভিভাবকদের। জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রমে স্বস্তি জানিয়েছেন অভিভাবকরা। আর নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার আশা স্বাস্থ্য বিভাগের। সকল বাবা মাই তো চাই সন্তান সুস্থ থাকে, যেহেতু বাচ্চাদের হলে যে সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো আর হবে না। রোববার সকাল থেকে সারা দেশে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রাথমিকভাবে 18 জেলার ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দেওয়া হয় টিকা। আর যাদের শরীরে হামের উপসর্গ রয়েছে তাদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। হাম প্রতিরোধে অভিভাবকদের সহযোগিতা চেয়ে উদ্বিগ্ন না হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সবার মাধ্যমেই আমরা চাই এই ইমার্জেন্সি যে মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন যেটা এটাকে সফল করার। টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য সচিব জানান, আপাতত কোনো ধরনের টিকার সংকট নেই। দ্রুত পদক্ষেপের কারণে টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয় বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। ইউনিসেফ থেকে যে টিকাগুলো কিনেছি আমরা ওইটা দিয়ে আমরা এখন দ্রুত সংক্রমণ প্রতিরোধে আমরা ইউনিসেফের সহায়তায় গ্যাবি থেকে এখন টিকাগুলো সরবরাহ নিচ্ছি। আমরা কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনগুলোতেও এই কর্মসূচি শুরু করব। ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারে হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, চলতি বছরে হামজনিত শিশুর মৃত্যু শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। 2026 সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনতে রাজশাহী, বরিশাল, বরগুনা সহ দেশে বেড়েই চলছে হামের সংক্রমণ। রোববারও বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। এই মুহূর্তে রাজশাহী মেডিকেলে আছেন সহকর্মী মওদুদ রানা এবং বরগুনা সদর হাসপাতালে আছেন সাইফুল মিরাজ। সরাসরি প্রথমে যাচ্ছি রানার কাছে। প্রতিদিনই লম্বা হচ্ছে শিশু মৃত্যুর তালিকা। আজও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে 5 শিশু মারা গেছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 2 জন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে মারা গেছে 3 জন এবং তাদের বয়স 5 থেকে 9 মাস এবং তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরে। এবং এই নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেল 40 জন শিশু এবং সিডিএম হাসপাতালে মারা গেল 5 জন শিশু। সব মিলিয়ে রাজশাহীতে হামের উপসর্গ নিয়ে 45 জন শিশু মারা গেল। এবং এখানকার যারা চিকিৎসক বলছেন যে প্রতিদিনই শিশু মৃত্যুর হার যেমন বাড়ছে তেমনি ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। এই মুহূর্তে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 125 জন শিশু যারা হামের উপসর্গ নিয়ে এখানে রয়েছে। অন্যদিকে নতুন করে ভর্তি হয়েছে 14 জন শিশু এবং 36 জন শিশু এখান থেকে চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরেছেন এবং 391 জন শিশু গত ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অন্তত আরও 50 শিশু বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছে। এখানকার চিকিৎসকরা যেটি বলছেন যে হামের প্রকোপ প্রতিদিনই বাড়ছে এবং প্রতিদিনই ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই সাথে শিশু মৃত্যুর যে লম্বা তালিকা সেটি আরও দীর্ঘ হচ্ছে। এবং এখানে আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, তারা যেটি বলছেন তারা সাধ্যমতো চেষ্টা করছেন সুচিকিৎসা দেওয়ার জন্য। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষায়িত ওয়ার্ড রয়েছে যেখানে হামের উপসর্গে যেসব রোগী ভর্তি রয়েছে সেসব শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরেও 3টি যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে কর্নার করে হামের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানেও কিন্তু বিশেষায়িত যে শিশু হাসপাতালগুলো রয়েছে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে আজকে থেকে রাজশাহীতে টিকা দান কর্মসূচি শুরু হয়েছে। গোদাগাড়ী উপজেলার 28টি এবং পৌরসভায় 3টি স্পটে অর্থাৎ 31টি অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হয় এবং সব মিলিয়ে প্রায় 6000 শিশুকে আজকে টিকা দেওয়া হয়েছে এবং টিকাদান কার্যক্রম আগামী সপ্তাহ পর্যন্ত চলবে। প্রত্যেক দিন সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। আমরা এই হামের খবর এবং টিকাদানের খবর শুনবো বরগুনা থেকে, সেখানে সহকর্মী সাইফুল মিরাজ যাবেন বিস্তারিত।
দেখুন, বরিশাল বিভাগের সবথেকে বেশি হাম আক্রান্ত রোগী এবং হাম সংদিগ্ধ রোগী শনাক্ত হয়েছে বরগুনা সদর উপজেলায়। বরগুনায় এখন পর্যন্ত 149 জন হাম সংদিগ্ধ রোগী শনাক্ত করা হয়েছে, যাদের মধ্যে 73 জনের নমুনা ঢাকা প্রেরণ করার পর 25 জনের হাম শনাক্ত হয়েছে এবং 1 জনের রুবেলা শনাক্ত হয়েছে। তো বরগুনায় প্রতিদিনই কিন্তু হাম সংদিগ্ধ রোগীর তালিকাটি দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় নতুন করে আরও 11 জন বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এ নিয়ে কিন্তু বর্তমানে এখন 34 জন রোগী ভর্তি আছে এই হসপিটালটিতে। অন্যদিকে বরগুনায় কিন্তু আজ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বরগুনা সদর উপজেলার 23,000 শিশুকে টিকা প্রদান করা হবে বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছে। বরগুনার একটি পৌরসভা এবং 10টি ইউনিয়ন পরিষদ নিয়ে বরগুনা সদর উপজেলা গঠিত। তো এখানে বরগুনা পৌরসভার 25টি এবং 10টি ইউনিয়নের মধ্যে 30টি স্থানে টিকা প্রদান করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে যে তাদের টিকার কোনো স্বল্পতা নেই, তবে একটু প্রচারণায় ঘাটতি থাকার কারণে সকালবেলা আমরা টিকাদান কেন্দ্রে শিশুদের অভিভাবকদের সঙ্গে শিশুদের আসতে দেখলেও দুপুরের পর কিন্তু সেই সংখ্যাটি কমে আসতে থাকে। তো এখন বিকেল 4টা পর্যন্ত কিন্তু আজকের এই টিকাদান কর্মসূচি চলবে। অন্যদিকে বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে আমরা জানতে পেরেছি যে এখানে এই মুহূর্তে 34 জন হাম সংদিগ্ধ রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে 2 জন প্রাপ্তবয়স্ক রয়েছেন, যার 1 জন নারী এবং 1 জন পুরুষ। তো এখানে যেসব শিশুরা চিকিৎসা নিয়েছেন এর মধ্যে কিন্তু 3 স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে বরগুনায় এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে এবং এখন যেসব শিশুরা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। তবে বলছেন যে রোগীদের যে স্বজনরা আছেন তারা কিন্তু আসলে অসচেতন থাকার কারণে এই রোগটা দিন দিন বরগুনায় আরও বিস্তার ঘটছে। তো এই ছিল বরগুনা থেকে হাম পরিস্থিতির আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী ও বরগুনায়। জ্বালানি তেল প্রসঙ্গ, পাম্প থেকে তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়েও আছে অসন্তোষ। গ্রাহকদের অভিযোগ, তেল সংকটের ভোগান্তি কমছেই না। এদিকে সরবরাহের ঘাটতি দাবি করে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। ঝুলছে নোটিশ, নেই তেল। রাজধানীর অনেক পাম্পে সরবরাহের ঘাটতি দাবি করে বন্ধ রেখেছে তেল বিক্রি। অকটেন ছিল যতক্ষণ আমরা সবাইকে দিছি লিমিটের মধ্যে, শেষ হয়ে গেছে, এখন গাড়ি আনতে গেছে। এখন তো যেই চাহিদা ওই অনুযায়ী তো তেল তো পাচ্ছি না আমরা। যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও লম্বা লাইন। বাইকে 500 থেকে 600 টাকার তেল নিতে লাইন ধরে অপেক্ষা করতে হয় 4 থেকে 5 ঘন্টা, যা প্রভাব ফেলছে নগরীর ব্যস্ত জীবনে। যে জায়গায় ইচ্ছা মতো যাইতে পারতাম ওইখানে মানে ইচ্ছা হলেও যাওয়া যাচ্ছে না এই তেলের সংকটের কারণে। আমি 2.5 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, এতে আমার অফিসের ক্ষতি হয়েছে। যে সিরিয়ালটা এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে গেছে আর কি, মানে অলমোস্ট 6 ঘন্টা আমরা এই লাইনে দাঁড়াইছিলাম। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি ভোগান্তি, উল্টো আরও বেড়েছে। ইরান নাকি তেল দিচ্ছে, তারপরও কেন বাংলাদেশের সমস্যা? সরকারের কাছে একটা আবেদন থাকবে আমাদের যাতে তেলটা ঠিক মতো দেয়। চাহিদা অনুসারে আসলে যে কটা পাম্প খোলা থাকে তারা তো চাইলেও দিতে পারতেছে না। বাইরের থেকে ওই যে মোটর সাইকেল 2-1 জনের নিয়ে যায়, তাদের থেকে 200 টাকা করে তেল কিনাও আমাদের ইউজ করতে হয়। একই চিত্র রাজধানীর বাইরেও। লম্বা লাইন আর দীর্ঘ অপেক্ষার পর মিলছে তেল, তবে ক্ষোভের শেষ নেই তেল নিতে আসা মানুষের। আমি 6:30টায় কাজের মোড়ে সিরিয়ালে ছিলাম, তো এখানে আসতে আমার 5.5 ঘন্টা লাগলো, এখনো তেল পাইনি। তেল যাচ্ছে কদ্দুর আল্লাহ মাহবুব জানে, গ্রামগঞ্জের ভিতরে তেল নিয়ে চলে যাচ্ছে, আমরা তেল পাচ্ছি না। অসাধু ব্যবসায়ী যারা এনারা মজুত করেছে, এই জন্য আমরা তেল সংকটের মধ্যে পড়তেছি। দীর্ঘ অপেক্ষার পর তেল পাওয়া গেলেও পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন গ্রাহকরা। এমএ আজিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর পরিবাগে আছেন সহকর্মী এমএ আজিম এবং চট্টগ্রামে আছেন শফিকুল আলম। সরাসরি প্রথমে যাচ্ছে আজিমের কাছে। রাজধানীর পাম্পগুলোতে কিন্তু তেলের সংগ্রহের জন্য যে ভোগান্তি সেটি কিন্তু অনেকটাই বাড়ছে বলা চলে, কারণ এখনও আমরা দেখছি যে কমার যে চিত্র সেটি কিন্তু আমরা দেখছি না, কারণ প্রতিটি পাম্পে কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তারপরে আসলে তেল পাচ্ছেন এবং তেল পাওয়ার পরে তাদের যে ক্ষোভ সেটিও কিন্তু রয়ে যাচ্ছে, কারণ দীর্ঘ অপেক্ষার পর অনেক পাম্প থেকে মাত্র 200 টাকার তেল দেওয়া হচ্ছে, কেউ 300 টাকার তেল দিচ্ছেন। সেই কারণে কিন্তু তাদের যে অভিযোগ সেই অভিযোগ
অভিযোগের কথাগুলো কিন্তু তারা বলছেন। এবং আমরা এই মুহূর্তে যে পাম্পটিতে রয়েছি এটি হচ্ছে পরিবাগের যে পাম্প, মেঘনা পাম্প, সেই পাম্পে এখানে কিন্তু তেল নেয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে এবং এই লাইন কিন্তু একদম পরিবাগ থেকে শাহবাগ পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং শাহবাগের পরেও আমরা দেখেছি বেশ কিছু গলিতে কিন্তু তাদের যে তেলের যে লাইন সেই লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সেখান থেকে একটু একটু করে এগিয়ে এসে কিন্তু আসলে তেল সংগ্রহ করতে হচ্ছে। এবং এই যে ভোগান্তি, এটি অনেকেই বলছেন যে আসলে বেশ কিছু পাম্প কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি রাজধানীর তেজগাঁওতে যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সকাল থেকে তেল দেওয়া বন্ধ এবং আগারগাঁওয়ে, শেওড়াপাড়া সহ বেশ কয়েকটি পাম্পে আমরা দেখেছি যে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তাদের যে দাবি, তারা বলছেন যে আসলে ডিপো থেকে সরবরাহ করা হচ্ছে না, তাদের চাহিদা বেড়ে গিয়েছে এবং পাম্পে আগের যে তেল বিক্রি হতো তার থেকে অনেক গুণ বেশি বিক্রি হচ্ছে এবং সেই পরিমাণ তেল কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে তারা আসলে তেল সরবরাহ করা বন্ধ রাখছেন। এবং সেই কারণে কিন্তু হঠাৎ করে দেখা যায় যে একটি পাম্প বন্ধ হয়ে গেলে অন্য যে পাম্পগুলো চালু থাকে সেই পাম্পগুলোতে দীর্ঘ সারি বা দীর্ঘ অপেক্ষা করে তারপরে তেল নিতে হচ্ছে। এবং সবাই কিন্তু বলছেন যে আসলে দীর্ঘ অপেক্ষার পর যে তাদের যে চাহিদা সেই পরিমাণ তেল যদি দেয়া হতো সেক্ষেত্রে কিন্তু তাদের সন্তুষ্ট তারা হতেন, কারণ একদিন না যেতেই আবারও যে পাম্পে আসতে হচ্ছে, এটি বলছেন যে আসলে ব্যস্ত নগরীতে মানুষের যে কর্মব্যস্ততা, নানা দিকে কাজ থাকে, সেক্ষেত্রে প্রতিদিন যদি 2 থেকে 3 ঘন্টা করে আসলে পাম্পে অপেক্ষা করে তারপরে সামান্য পরিমাণ তেল নিতে হয়, সেক্ষেত্রে অন্যান্য যে কাজ থাকে মানুষের, সেই কাজগুলো কিন্তু আসলে তারা করতে পারছেন না। এবং সেই কারণেই কিন্তু বলা হচ্ছে যে সরকার থেকে বারবারই বলা হচ্ছে যে তেলের কোনো সংকট নেই, তারপরেও আসলে সাধারণ মানুষ যে ভোগান্তিতে পড়ছেন সেটি নিয়ে কিন্তু আসলে তারা ক্ষোভ জানাচ্ছেন। তো এই ছিল রাজধানীর খবর। এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন শফিকুল আলম, আমরা চলে যাচ্ছি তার কাছে। আসলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ যতই দীর্ঘায়িত হচ্ছে ততই কিন্তু ভোগান্তি বাড়ছে, বিশেষ করে জ্বালানি খাতে, এই পরিবহন খাতে। আমরা প্রথম থেকে দেখেছিলাম এই লাইন কয়েকশো মিটার, এখন কয়েক মাইল পিছনে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে মোটরসাইকেল এবং যেই কার সব বিভিন্ন গাড়ি, কিন্তু দাম বাড়েনি, কিন্তু মানুষের ভোগান্তি বাড়ছে। আমরা যেহেতু তারা তথ্য পাচ্ছি, তারা বলে দীর্ঘ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেও কিন্তু তারা তেল বা ডিজেল বা অকটেন পাচ্ছে না। এবং একটি সুখবর যদিও রয়েছে, চট্টগ্রাম বন্দরে কিন্তু গত 2-1 দিন আগে কিন্তু 27,000 মেট্রিক টন ডিজেল নিয়ে কিন্তু সিঙ্গাপুরে একটি জাহাজ এসেছিল, সেটি আজকে খালাস করে আরেকটি জাহাজ মালয়েশিয়াতে যেটি আসছে সেটি পণ্য খালাস করবে। এবং গত 1 মাসে বলা হচ্ছে প্রায় 40টির বেশি জাহাজ আছে, 37টি জাহাজ খালাস করেছে, আরো খালাসের পক্ষ রয়েছে। সরকারের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে তেলের কোনো ধরনের সংকট নেই, কিন্তু আসলে বাস্তবে বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু তাদের নানা অভিযোগ আমরা পাচ্ছি। এমনকি অনেক সময় তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন পাম্প মালিক এবং যারা গ্রাহকরা, তারা অনেক সময় সেই এটাই হাতাহাতির পর্যায়ে পড়ছে এবং এর কারণে কিন্তু চরম ভোগান্তির মধ্যে যে পড়ছে সেটি বোঝা যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেলে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি বা পাইপের কাছে দীর্ঘ পাইপ, তো সবকিছু মিলে যেটি বলা যায় যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে তত কিন্তু ভোগান্তি বাড়ছে সবখানে, বিশেষ করে পরিবহন খাতে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রাজধানী ও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোর খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়া থেকে আমদানি করা 34,000 টন ডিজেল নিয়ে আরও একটি জাহাজ ফিরল চট্টগ্রাম বন্দরে। দুপুরে ডলফিন জেটিতে ফেরে মালয়েশিয়া থেকে আসা জাহাজ সান গ্যাং ফাজিয়ান শনিবার রাতেই বন্দরের জলসীমায় অবস্থান নেয় জাহাজটি। জোয়ারে এই জাহাজটি পাইলটিং করে নিয়ে আসা হয় ডলফিন জেটিতে। সব প্রক্রিয়া শেষ করে বিকাল নাগাদ শুরু হবে তেল খালাস। এর আগে শনিবার বিকালে সিঙ্গাপুর থেকে আসা 27,300 টন ডিজেল বন্দরে খালাস শেষ করে আজ বেলা 12টার দিকে ডলফিন জেটি ছেড়েছে জাহাজটি। যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের কারণে নিত্য পণ্যের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে অর্থমন্ত্রী বলেছেন, সারা বিশ্বের মতো দেশেও দ্রব্যমূল্য বাড়তে পারে। সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশের এলডিসি উত্তরণের সুযোগ নেই বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের আগে দেশের প্রস্তুতি কতটা, এ বিষয়ে রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশনে অংশ নেন জাতিসংঘ প্রতিনিধি, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী, গার্মেন্টস সহ বিভিন্ন খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা।
এ সময় মানব সম্পদ উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগ বান্ধব নীতি তৈরির উপর জোর দেন অংশগ্রহণকারীরা। তৈরি পোশাক খাতের বাইরে নতুন পণ্য ও বাজার খোঁজার বিষয়টি উঠে আসে গুরুত্বের সঙ্গে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে বাংলাদেশের এলডিসি উত্তোলনের সুযোগ নেই। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি। প্রত্যেক এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে এখন। যেখানে একটা ইকোনমিকে সেলভেজ করার চেষ্টা করছে, এতে গ্র্যাজুয়েশন প্রশ্ন তো আসছে না। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশের অর্থনীতিতে রক্তক্ষরণ হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দ্রব্যমূল্য বাড়তে পারে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, এটার ইম্প্যাক্ট অনেক বড়, এবং এটা বাংলাদেশের তহবিল, সরকারি তহবিলকে এটা থেকে রক্তক্ষরণ হচ্ছে। এক কথায় বলতে গেলে রক্তক্ষরণ হচ্ছে। শুধু জ্বালানি সংকটটা না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সব কিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ সাপ্লাই চেইন যখন ডিসরাপ্টেড হবে, এটা কোনো দেশের আভ্যন্তরীণ বিষয় না, এটা গ্লোবাল বিষয়। বিএনপির নির্বাচনী ইস্তেহার অনুযায়ী সঠিক পরিকল্পনা, নীতি সহায়তা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিয়েই সরকার এগোতে চায় বলেও জানান অর্থমন্ত্রী। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে জ্বালানি নিরাপত্তার জন্য সহযোগিতার নিশ্চয়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে সব উৎস থেকেই জ্বালানি আমদানির চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন, সেই নিশ্চয়তা আমাদেরকে। আমরা সব রকম সোর্স থেকে কিনব। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। দুপুরের সময় আরও থাকছে, কেরানীগঞ্জে আগুনে পোড়া লাইটার কারখানায় আজও চলছে উদ্ধার অভিযান। উদ্ধার 6 লাশের মধ্যে মিলেছে একজনের পরিচয়। চেষ্টা চলছে বাকিদের শনাক্তের। জুলাই আন্দোলনে চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মহিবুল হাসান চৌধুরী নওফেল, ABM ফজলে করিম চৌধুরী সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযোগ দাখিল করা হয়। এর আগে গেল বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 22 আসামির মধ্যে ফজলে করিম সহ 4 জন গ্রেফতার রয়েছেন। পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আবেদন করা হয়েছে। এদিন শাপলা চত্বরে হেফাজতের সমাবেশের হত্যাকাণ্ডের মামলার তদন্ত প্রতিবেদন 7 জুনের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এছাড়া জুলাই হত্যাযজ্ঞের আরেক মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ হয়েছে। আরেক মামলায় সাক্ষ্য গ্রহণ হয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে। বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত র্যাব, জানিয়েছেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। র্যাব বিলুপ্ত হবে কিনা তা সরকারের সিদ্ধান্ত জানিয়ে মহাপরিচালক বলেন, রাষ্ট্রের কাজে দায়িত্বশীল হলে র্যাবের ভাবমূর্তি বাড়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও উঠে যাবে বলে মনে করেন তিনি। রোববার সকালে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সংস্থাটির নবনিযুক্ত মহাপরিচালক আহসান হাবিব পলাশ। সাম্প্রতিক সময়ে র্যাবের পরিচালিত বিভিন্ন অভিযানে সাফল্য ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। 331টি অস্ত্র উদ্ধার এবং এতদ সংক্রান্তে 104 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আইন শৃঙ্খলা রক্ষা ও জঙ্গিবাদ দমনে পেশাদার বাহিনী হিসেবে র্যাবের প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন নবনিযুক্ত মহাপরিচালক। বলেন, র্যাবের নিষেধাজ্ঞা পাওয়া নিয়ে অতীতে কিছু বিষয় ছিল, তবে ভালো কাজের মাধ্যমে সামনে এ সমস্যা থাকবে না। যে বাদই থাকুক না কেন, উগ্রবাদ থাক, জঙ্গিবাদ থাক, যাই থাকুক না কেন বা আছে কিনা সেটা না গিয়ে বরং
যদি কিছু থেকে থাকে এগুলোর উপর আমরা কাজ করছি, কাজ কিন্তু চলমান আছে। কাজের ক্ষেত্রে কিছুটা ডেভিয়েশন হয়তো ছিল, কিছুটা হয়তো পদস্খলন ছিল বলে এরকম একটা বিষয় থাকতে পারে। তো আমরা সেই জায়গাটা যদি রিপেয়ার করতে পারি তাহলে আমার মনে হয় যে স্যাংশনের বিষয়গুলো আছে এগুলো থাকবে না। র্যাব বিলুপ্ত হচ্ছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, বিলুপ্তির বিষয়টি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের উপর। তবে দায়িত্বশীলভাবে কাজ করলে ভাবমূর্তি ফেরানো সম্ভব। মহাপরিচালক বলেন, যাদের বিচার চলছে তাদের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সব ধরনের সহায়তা করা হবে। র্যাবের বিলুপ্তি বা র্যাব সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের দায়ভার র্যাবের উপর বর্তায় না। সরকার এই বিষয়গুলো বিবেচনা করবেন। আমাদের দায়িত্ব হচ্ছে দায়িত্ব পালন করে যাওয়া। বিচার প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যে কোনো বিষয়ে আমাদের কাছে সহায়তা চাওয়া হলে আমরা সর্বোচ্চ সহায়তা প্রদান করব। সারা দেশে জলদস্যুতা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতা দমনে কাজ চলছে বলে জানান র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক। গুরুত্ব দিয়ে এবং এই অপরাধীকে ধরবার চেষ্টা করে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে রাস্তা ফুটপাত দখল করে বছরের পর বছর চলছে ব্যবসা। পঞ্চম দিনের অভিযানে নিউ মার্কেট এবং আগারগাঁও এলাকায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ডিএমপি। জরিমানা করা হয় বেশ কিছু দোকানকে, জব্দ করা হয় মালামাল। ব্যবসায়িক মালামাল রাখার জন্য ফুটপাতে দীর্ঘ সময় ধরে রাখা চৌকিগুলো হুড়োহুড়ি করে সরিয়ে নেওয়ার দৃশ্যই বলে দিচ্ছে উচ্ছেদ অভিযান চলছে। এমন দৃশ্য দেখা গেল রাজধানীর নিউ মার্কেট এলাকায়। একটু জায়গা রাখছিলাম, একটু জায়গায় দল করে বা ইয়া করতেছে আর কি। উচ্ছেদ অভিযান হয়েছে রাজধানীর আগারগাঁও এলাকাতেও। ফুটপাত এবং ডিভাইডারে বাণিজ্যিক কার্যক্রমের জন্য রাখা স্থাপনাগুলো ভেঙে নিয়ে যায় পুলিশ। আপনাদের ৫,০০০ টাকা জরিমানা না, কোনো নেই। আপনার ৫,০০০ টাকা জরিমানা করা হচ্ছে, আপনি জরিমানা দিবেন, নাহলে আপনাদের অনাদায় 3 দিন জেল। এ সময় দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে জরিমানাও করা হয়। নিউ মার্কেট এলাকার যে ফুটপাত চোখেই দেখা যেত না, বড় পরিসরে অভিযান পরিচালনা করায় তা অনেকটাই দৃশ্যমান হয়েছে। অভিযানে 16টি দোকানকে ফুটপাতে মালামাল রাখার জন্য ৮৪,০০০ টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিং এর জন্য মামলা নেওয়া হয় 50টি গাড়িকে। এখানে যে অফিস আদালত আছে এর যে পার্কিং এর যে ক্যাপাসিটি, সেটি পার্কিং এর চাইতে কর্মকর্তাদের গাড়ির সংখ্যা বেশি, যে কারণে বিল্ডিংয়ের ইনসাইডে যে পার্কিং অর্থাৎ বেসমেন্ট বা আন্ডারগ্রাউন্ডে যে পার্কিংয়ের যে ক্যাপাসিটি সেটা না থাকার জন্য বাধ্য হয়ে তারা রাস্তাতে এই গাড়িগুলো পার্কিং করে। প্রয়োজনে আমরা আবার গণবিজ্ঞপ্তি দেবো তাদেরকে, কিন্তু এখানে কোনোভাবেই এই ফুটপাতের উপর অর্থাৎ রাস্তার উপর কোনো রকম ব্যবসা করা যাবে না। এবার বিজ্ঞপ্তি দিয়ে করা হলেও এরপর আকস্মিক অভিযানের কথা জানানো হয়। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী আতাউল কাউসার। সরাসরি যাচ্ছে তার কাছে। নিউ মার্কেট থেকে এলিফ্যান্ট রোডের দিকে যাওয়ার যে সড়কটি, অর্থাৎ গাউসিয়া মার্কেটের অপোজিটে, এই সড়কটির এখনকার যে দৃশ্য দেখা যাচ্ছে তা আসলে অনেকটাই বেমানান। কারণ দীর্ঘ সময় ধরে এই সড়কের পাশের ফুটপাত এবং সড়ক দখল করে রাখা এবং একই সাথে অবৈধ পার্কিংয়ের কারণে এই সড়কটি অনেকটাই সংকুচিত হয়েছিল। মানুষজন পারতপক্ষে এই সড়ক দিয়ে যাতায়াত করার সুযোগই পেতেন না। আজকের দৃশ্যটি যদিও অনেকটাই ব্যতিক্রম, কারণ এখানে কিছু সময় আগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দেখতে পাচ্ছেন ফুটপাতের পাশে যে চৌকিগুলো বিভিন্ন ভ্যান গাড়িতে রাখা আছে বা উল্টে রাখা হয়েছে, এগুলো কিছু সময় আগেও এই ফুটপাতেই ছিল। অভিযানের পরে এই চৌকিগুলোকে এখন সরিয়ে নেওয়া হচ্ছে। যদিও এখানকার দৃশ্য এটি, আমরা কিছু সময় আগে আরও একটি এলাকায় ছিলাম, সে এলাকায় কিন্তু আবার আমরা দেখেছি অভিযান পরিচালনার পরপরই আবার চৌকিগুলো বসানোর কার্যক্রম শুরু করেছিলেন তারা, যদিও পরবর্তীতে সময় সংবাদের ক্যামেরা দেখে সে কাজটি তারা বাদ দিয়েছেন। তো এভাবে মানুষের যে একটি আশা ছিল যে হয়তো এই অভিযানটির কারণে ফুটপাত যে উচ্ছেদ মুক্ত হয়েছে, দখল মুক্ত হয়েছে, তার প্রেক্ষিতে এই যে দৃশ্য তারা দেখতে পাচ্ছেন সেটি স্থায়ী হবে এবং তারা এটি আশা করছেন যে এটি স্থায়ী হবে, আবারও পুনরায় দখল হয়ে যাবে না ফুটপাত এবং রাস্তায় অবৈধ পার্কিংয়ের যে বিষয়াদিগুলো ছিল সেগুলো আবারও অবৈধ পার্কিং চলবে না, এমনটি আশা সাধারণ মানুষ করছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা ডিএমপিও বলছেন যে তারা সচেষ্ট থাকবেন, নিয়মিতই তারা এই অভিযানগুলো পরিচালনা করবেন। তো এই ছিল নিউ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযানের সর্বশেষ খবর আমার কাছে। ছিলাম রাজধানীর নিউ মার্কেট এলাকায়। কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তার পাশে লাইটার কারখানায় এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। আগুনে মারা যাওয়া 6 জনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে।
বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেরানীগঞ্জে আছেন সহকর্মী আত্মজুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। কদমতলীর যেই গ্যাস লাইটার কারখানায় আসলে আগুনটি জ্বলে, আমরা সেই কারখানার ঠিক পাশের ভবনের ছাদে দাঁড়িয়ে আছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখনো উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, এবং তারা বেশ কিভাবে উদ্ধার কার্যক্রম চালালে সুবিধা হয় সে বিষয়ে আলোচনা করছে। আমরা কিছুক্ষণ আগেই একজন কারখানা শ্রমিকের সাথে কথা হয়েছিল, তিনি 15 বছর বয়সী ফাহিমা। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে প্রায় গতকাল যখন বিস্ফোরণটি হয় তখন প্রায় 40 জনের মতো শ্রমিক কাজ করছিলেন তারা, এবং যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ছোট্ট একটি লাইটারের একটি বডি থেকে বিস্ফোরণের পর থেকে আস্তে আস্তে একটি একটি করে আসলে লাইটারের মধ্যে আগুন জ্বলতে থাকে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন যিনি এই কারখানায় কাজ করতেন। তিনি কিছুক্ষণ আগে জানিয়েছেন, তিনি বলছিলেন যে তারা যখন অগ্নিকাণ্ডের ঘটনা যখন দেখতে পাচ্ছিলেন তখন তারা তাদের নিরাপত্তার স্বার্থে বের হতে চেয়েছিলেন, কিন্তু কারখানাটি একটি মূল ফটক রয়েছে বা গেট রয়েছে, সেই গেট থেকে আসলে তাদেরকে যখন 5-6 জন মানুষ বের হয়ে গেছে তারপর আসলে তারা বাকি যারা ছিলেন কারখানার ভেতরে তাদেরকে বের হতে না দেওয়ার জন্য আসলে গেটটি লাগিয়ে দেওয়া হয়, এমনটি তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে, তিনি ঢাকা রেঞ্জের সহকারী পরিচালক। তিনি জানিয়েছেন যে তার মতে এখানে 16 থেকে 18 জন বা 17 থেকে 18 জন মানুষ কর্মরত ছিলেন যখন গতকাল বিস্ফোরণটি ঘটে। তো এরপর থেকে যখন দুপুরে বিস্ফোরণটি ঘটে তারা এরপর থেকে আসলে দ্রুত গতিতেই খবর পেয়ে আগুন নির্বাপনের কাজ শুরু করেন। তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে তাদের মধ্যে যেই একটি কমিটি গঠন করা হয়েছে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য, সেটি 7 থেকে 14 দিনের মধ্যেই আসলে সেই প্রতিবেদনটি দেওয়া হবে বলে তাদেরকে জানিয়েছেন। তারা সেই চেষ্টাই করছে। এছাড়া এই কর্মকাণ্ড নিয়ে তারা যেই কখন কি হয়েছে সেই বিষয়ে তারা একটি বোর্ডও সেট করেছেন, এবং এখানে আমরা এখনো দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি আসলে উৎসুক জনতা এখানে ভিড় করছেন। তো কেরানীগঞ্জের কদমতলীর লাইটার কারখানার বিস্ফোরণ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ছিলাম রাজধানীর কেরানীগঞ্জে। আনন্দ কিংবা মঙ্গল নামে নয়, এবার বাংলা বর্ষবরণের শোভাযাত্রা বের হবে বৈশাখী শোভাযাত্রা নামে। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী জানান, জনগণের মধ্যে বিভাজন বিতর্ক এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া হবে বলেও জানান সংস্কৃতি মন্ত্রী। বাংলা নববর্ষ মানে রং, উৎসব আর মানুষের মিলন মেলা। দল বেঁধে বৈশাখী মেলায় আনন্দ উপভোগের চিরাচরিত চিত্র। বাংলা বর্ষবরণ উদযাপনের মূল আয়োজন শোভাযাত্রা। তবে শোভাযাত্রার নামকরণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, বিভাজন। এমন প্রেক্ষাপটে রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংস্কৃতি মন্ত্রী বলেন, শোভাযাত্রার নাম নিয়ে জনগণের মধ্যে কোনো বিভাজন বা বিতর্ক চায় না সরকার। বৈচিত্র্যের মাধ্যমে জনগণের ঐক্য দেখতে চায়। এজন্যই এখন থেকে বাংলা বর্ষবরণ উদযাপনের শোভাযাত্রা মঙ্গল বা আনন্দ শোভাযাত্রা নয়, উদযাপিত হবে বৈশাখী শোভাযাত্রা নামে। এই নামে শোভাযাত্রা হলেও ইউনেস্কোর দেয়া স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানান সংস্কৃতি মন্ত্রী। সমস্ত সংস্কৃতির এখানে প্রদর্শন থাকবে, যার যার মতো যার যার অঞ্চলের ঢোল বাদ্য পোশাক আশাক নিয়ে আমাদের একটা আনন্দঘন শোভাযাত্রা হবে। এই শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। যেমন বৈশাখী মেলা, বৈশাখী শোভাযাত্রা, মানে বৈশাখী আনন্দ, যা কিছু সবে আমরা বৈশাখী হাইলাইট করতে চাই। শোভাযাত্রার নামে ইউনেস্কো কোনো স্বীকৃতি দেয়নি, দেশে বৈশাখী উৎসবের উপরে। শোভাযাত্রার নিরাপত্তা নিশ্চিতে সরকারের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও জানান নিতাই রায়চৌধুরী। পুলিশ তার দায়িত্ব পালন করবে, আমরাও আমাদের দায়িত্ব রাখতে হবে, শুধু পুলিশ নির্ভর আমরা হতে চাই না। জুলাই স্মৃতি জাদুঘরের কাজ প্রায় শেষের দিকে। খুব শিগগিরই এই জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়, তবে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় কিছু দল মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংকটের মধ্যেও সরকার বাইরে থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে বলার পরও কিছু মানুষ বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়।
আরো দুঃখজনক ব্যাপার যে অনেকেই শক্তি আছে যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে চায়। যারা সমাজে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ধর্মকে নিয়ে, আমাদেরকে সকলকে সমবেতভাবে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। এ সময় ইস্টার সানডেকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান তারা। এ সময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের নানা সমস্যার কথা এরপর ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট্রি ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। এই দিনে যীশু খ্রিস্টের পুনরুত্থানকে স্মরণ করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন গির্জায়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ইস্টার সানডে। যীশু খ্রিস্টের পুনরুত্থানের এই দিনটিতে বিশ্বজুড়ে পালিত হয় নানা আচার অনুষ্ঠান। বাংলাদেশেও দিনটি ঘিরে থাকে নানা আয়োজন। ভোরের আলো ফুটতেই দেশের বিভিন্ন গির্জায় শুরু হয় বিশেষ প্রার্থনা। পরিবার পরিজন নিয়ে জড়ো হন বিভিন্ন এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। যীশু খ্রিস্টের পুনরুত্থান স্মরণে প্রার্থনা করেন শান্তি, ক্ষমা ও মানবতার জন্য। এই দিনে আমরা সব খ্রিস্ট ভক্তরা চার্চে আসি। আমাদের চার্চে এখানে আমাদের জন্য মিশা হয় যেটাকে বলে, সেখানে অনেক প্রার্থনা করি আমরা। তিনি পুনরুত্থান করে প্রত্যেককে একটা যে পাপ ছিল পাপ থেকে মুক্তি দিচ্ছেন। সকালে আমরা সবাই খ্রিস্ট জায়গায় অংশগ্রহণ করি। এখন বাসায় যাব, বাবা মার সাথে আনন্দ করব। খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতে এই দিনে যীশু খ্রিস্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদিরা তাকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি মৃত্যু থেকে জেগে উঠেন। মৃত্যুকে জয় করে আবারও মানুষের মাঝে ফিরে আসেন যিশু। আমাদের যীশু খ্রিস্ট ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন আমাদের সকলকে পাপ থেকে মুক্ত করার জন্য, এবং এই কারণে সে মৃত্যুবরণ করার 3 দিন পরে সে কবর থেকে জীবিত হয়েছিলেন। বাঙালি হিসেবে আমরা এই সময়ে দই চিড়া, আমাদের ঘরে দই চিড়া, মিষ্টি, এগুলো আমাদের গিয়ে আপ্যায়নের জিনিস। পুনরুত্থান করলেন, এটাই হলো মূল। আর পৃথিবীতে শান্তি বিরাজ করার জন্যই উনি এসেছেন। ইস্টার সানডের আগে যীশু খ্রিস্টের স্মরণে প্রায় 40 দিনের একটি উপবাসের সময় পালন করে থাকেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হলো যিশুর ক্রুশে জীবনদান এবং গৌরবময় পুনরুজ্জীবন। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডের মূল বাণী। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। বিসিবির নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে তদন্ত কমিটির রিপোর্ট জমা। কাউকে অভিযুক্ত না করার দাবি। ডাকে সাড়া দেননি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সিগন্যাল ব্যবস্থাপনা। কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যাধুনিক সিগন্যাল সামগ্রী চুরি হয়ে যাওয়ায় পুরানো পদ্ধতিতে চলছে ট্রেন। এতে কমেছে গতি। যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রেল কর্মীদের। নাজবুস সালেহের রিপোর্ট। তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। চালককে জরুরি বার্তা দিতে সবুজ পতাকা নাড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা পয়েন্টসম্যানের। হাতে লোহার রিংয়ে বাঁধা সেই জরুরি বার্তা। এমন দৃশ্য স্মরণ করিয়ে দেয় ব্রিটিশ আমলে রেল পরিচালন ব্যবস্থাকে। শত বছরের পুরানো সেই পদ্ধতি যেন ফিরে এসেছে পদ্মা সেতু রেল সংযোগ রুটে। সিগন্যালের মালামাল চুরি হওয়ার জন্য রোদ, বৃষ্টি, ঝড় এটার মাঝেও এটা দিতে হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবহার করা হয়েছে দেশের সর্বাধুনিক সিগন্যাল পদ্ধতি। কিন্তু নিমতলা স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে দেখা যায় কম্পিউটার নিয়ন্ত্রিত ইন্টারলক সিস্টেম পুরোপুরি বিকল। ট্রেনের খবর নিতে হয় মোবাইলে, আর চালকের কাছে দেয়া হয় হাতে লেখা নির্দেশিকা। সিগন্যালের সমস্ত মেকানিজম চুরি হয়ে গেছে,
যার ফলে আমাদের কোনো সিগন্যাল হয় না, আমরা এখন কোনো ক্রসিংও করতে পারি না, শুধু এক লাইনে গাড়ি চলে। এই রুটে রেল লাইনের পাশে বসানো সব সিগন্যাল বক্স চুরি হয়ে গেছে, এমনকি চুরি হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলাচলের খবর রেল কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার সরঞ্জামও। ফলে সিগন্যাল সংশ্লিষ্টদের একমাত্র ভরসা এখন মোবাইল। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চলাচলের পথ নির্ণয় করেন পয়েন্টসম্যান। এতে ট্রেনের গতি কমার পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা ট্রেন চালকদের। ম্যানুয়ালি পয়েন্ট সেট করে ওটা ভুল ভ্রান্তি বেশি হয়, আর যদি সিবিআই হয় তখন পয়েন্ট রং হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। রেল কর্মকর্তারা বলছেন, চুরি ঠেকানো না গেলে অচিরেই হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। যদি চুরি রোধ করা না যায়, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠিন পদক্ষেপে না যায়, তাহলে ভবিষ্যতে হয়তোবা এই জনগুরুত্বপূর্ণ একটি অঞ্চলের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। যদিও রেল পুলিশের দাবি, সক্ষমতার অভাব ও নানা সীমাবদ্ধতায় বরাবরই ব্যর্থ তারা। আমাদের জনবল যদি আরও বেশি থাকতো বা লজিস্টিক সাপোর্ট যদি আরও বেশি থাকতো, তাহলে আমরা ওই যে 24 আওয়ার্স কিন্তু আমরা ওই যে পেট্রোলিং দিতে পারতাম। রেলের মাঠ কর্মীরা বলছেন, নিরাপত্তা কর্মীদের উদাসীনতার কারণে প্রতিদিনই চুরি হচ্ছে মূল্যবান সব সিগন্যাল সামগ্রী। ফলে একেবারে বিকল হয়ে পড়েছে এই লাইনের সিগন্যাল সিস্টেম। দ্রুত যদি চুরি বন্ধে কার্যকর উদ্যোগ না নেওয়া যায়, তাহলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা বলে শঙ্কা তাদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। আবারও জ্বালানি প্রসঙ্গ। হরমুজ প্রণালীতে আটকা অপরিশোধিত জ্বালানি তেলের 3টি চালান ক্রুড অয়েলের অভাবে বন্ধ হওয়ার শঙ্কায় দেশের একমাত্র শোধনাগার ইস্টার্ন রিফাইনারি। তবে জ্বালানি বিভাগ বলছে, এপ্রিলের মাঝামাঝি বিকল্প রুটে দেশে আসছে 1 লাখ টন অপরিশোধিত তেল। এছাড়া পরিশোধিত তেলের সরবরাহ নিশ্চিত থাকায় সংকটের ঝুঁকি নেই। ফারুক ভাইয়া রবিনের রিপোর্ট। দেশের একমাত্র জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা অপরিশোধিত জ্বালানি পরিশোধন করে যেখান থেকে বছরে মিলে প্রায় 15 লাখ মেট্রিক টন জ্বালানি তেল। তবে ইরান যুদ্ধের ধাক্কা এসে পড়েছে রাষ্ট্রীয় এ তেল পরিশোধনাগারে। জ্বালানি বিভাগের তথ্য মতে, যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালী পেরিয়ে দেশে আসতে পারেনি অপরিশোধিত তেলের কোনো জাহাজ। কৌশলগত এই জলপথে বর্তমানে আটকা 3টি চালান। ফলে কাঁচামাল সংকটে ইস্টার্ন রিফাইনারি। মার্চ মাস শেষে মজুদ নেমে এসেছে 30,000 মেট্রিক টনে। পূর্ণ সক্ষমতায় চালালে যা দিয়ে বড়জোর সপ্তাহখানেক সচল রাখা যাবে রিফাইনারি। এই মাসের সেকেন্ড উইক থেকে ইয়ারএলের কাঁচামালের একটা গ্যাপ হবে, সেটা হয়তো 10-12 দিনের জন্য গ্যাপটা হবে। জ্বালানি বিভাগ বলছে, বিকল্প রুটে 18 এপ্রিল দেশে আসতে পারে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল। তবে জাহাজ আসার পরও গভীর সমুদ্র থেকে খালাস কার্যক্রম শেষে ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাতে সময় লাগবে দিন 10। এটা আসবে তো ওই উৎস থেকে, কিন্তু ভিন্ন বন্দর ব্যবহার করে আসবে, সেজন্য হয়তো কিছুটা বাড়তি পেমেন্ট দিতে হবে, বাট ওটা আমরা চেষ্টা করছি। আমরা যদি ওই শিপটা পেয়ে যাই তখন আর অসুবিধা হবে না আর কি। বিশেষজ্ঞরা মনে করেন, সাময়িকভাবে ইস্টার্ন রিফাইনারি বন্ধ হলেও সংকট এড়ানো সম্ভব। সেক্ষেত্রে ডিজেল অক্টেনের মতো পরিশোধিত তেলের আমদানি নিশ্চিত রাখতে হবে। ইস্টার্ন রিফাইনারি আমাদের শুধু 15% মতো সাপ্লাই দেয়, তো ওইটা ওই সেন্সে কোনো বড় কিছু না। বাট এই অবস্থায় আমাদের ইস্টার্ন রিফাইনারিতে যতটুকুই আমরা পাই এটা খুবই ভালো। কিন্তু কথা হচ্ছে, ইস্টার্ন রিফাইনারির উপরে শুধু একমাত্র আমাদের এখন ভরসা করলে চলবে না, আমাদেরকে এই যে রিফাইন প্রোডাক্টটা উপরেই চিন্তা করতে হবে, এবং রিফাইন প্রোডাক্টটা যতগুলা সোর্স থেকে আমরা আনতে পারি ওইভাবে চিন্তা করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, সংকটে কার্যকর করতে হবে সাশ্রয়ী নীতি। ফারুক ভাইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালী খুলতে ডোনাল্ড ট্রাম্পের হুমকি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পরিস্থিতি জটিল করতে চাইলে গোটা অঞ্চলকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। দেশটিতে বিধ্বস্ত যুদ্ধ বিমানের নিখোঁজ আরেক পাইলটকে উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার সকালে ইসরায়েল উপসাগরীয় দেশগুলো লক্ষ্য করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেল আবিব সহ বিভিন্ন শহরে সামরিক স্থাপনা লক্ষ্য করে আঘাত হানার দাবি করা হয়। যৌথভাবে ইসরায়েলে হামলার কথা জানায় ইয়েমেনের হাউথি ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। কুয়েত, আমিরাত, সৌদি আরব ক্ষেপণাস্ত্র ড্রোন প্রতিহতের দাবি করেছে। ইরানেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় আক্রমণের ঘটনায় বাড়ছে হতাহতের সংখ্যা। দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু।
וזה בדיוק מה שאנחנו עושים. אחרי שהשמדנו להם 70% ביכולת ייצור הפלדה, שמשמש להם חומר גלם לכלי הנשק נגדנו, אנחנו היום תקפנו את המפעלים הפטרוכימיים. এদিকে ইরানে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানের আরও এক পাইলটকে নিরাপদ উদ্ধারের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানান, বিশেষ এই অভিযানে শত শত মার্কিন সেনা যুদ্ধবিমান অংশ নেয়। অভিযানে কয়েকজন ইরানি নিহত হলেও কোনো মার্কিন সেনা হতাহত হয়নি বলে জানায় ট্রাম্প। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে মার্কিন সেনা উদ্ধারের বিষয়ে কোনো কিছু জানানো না হলেও অভিযানে অংশ নেওয়া আরও একটি বিমান ভূপাতিতের দাবি করা হয়েছে। এর আগে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে ইরানের উপর নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড সরাসরি এই হুমকি প্রত্যাখ্যান করে একে অসহায় ও বোকামিপূর্ণ পদক্ষেপ হিসেবে আখ্যা দেন। এমনকি যুদ্ধ বিস্তৃত করলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য গোটা অঞ্চলকে জাহান্নামে পরিণত করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। রাহানুল রানা, সময় সংবাদ। অভিযুক্ত হিসেবে নয়, বিসিবি নির্বাচনে সংশ্লিষ্টতা থাকায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ডেকেছিল এনএসসির তদন্ত কমিটি, তবে কমিটির ডাকে সাড়া দেননি তিনি, জানিয়েছেন বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত কমিটির প্রধান AKM আসাদুজ্জামান। বিসিবির গঠনতন্ত্র সংস্কার সহ বেশ কিছু সুপারিশ রেখে রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। নিরপেক্ষতা বজায় রেখে রিপোর্টে কাউকে অভিযুক্ত করা হয়নি বলেও জানান আসাদুজ্জামান। যাদের যাদের সম্পৃক্ততা পেয়েছিলাম তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করছি, তাদেরকে জিজ্ঞাসা করে যা পেয়েছি আমরা সেভাবে সুন্দরভাবে চেষ্টা করেছি, সংক্ষিপ্তভাবে আমরা কাউকে অভিযুক্ত না করে আমি নিরপেক্ষ যা নির্বাচন সম্বন্ধে যা পেয়েছি সেই সম্বন্ধে রিপোর্ট দিয়ে গেলাম আমরা এখানে। ওনার কোনো বক্তব্য শোনার জন্য উনি কিছু বলতে চান কিনা সেই জন্যই, উনি অ্যাকুজ করার জন্য না। আমরা কিন্তু জুডিশিয়ারি ইনকোয়ারি বসি নাই, ওনাকে সময় দিয়ে ডাকা হয়েছিল, উনি আমাদের কাছে আসেন নাই। চেষ্টা করেছিলাম একটা সময় দেওয়ার জন্য, যে ইলেকশন সুন্দর করার জন্য বা বোর্ডের সংক্রান্ত আর কোনো সুবেশ করা যায় কিনা এই সম্বন্ধে আমরা কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছিলাম। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় 30 উপজেলায় টিকাদান পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। 12 এপ্রিল ঢাকার 2 সিটিতে শুরু হবে ক্যাম্পেইন, 3রা মে থেকে চলবে সারা দেশে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধের কারণে সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশেও পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। এবং মঙ্গল বা আনন্দ নয়, এবার হবে বৈশাখী শোভাযাত্রা, জানালেন সংস্কৃতি মন্ত্রী। নতুন নামে সমস্যা হবে না, ইউনেস্কোর স্বীকৃতিতে বিভাজন ভুলে ঐক্যের ডাক। এ ছিল দুপুরের সময়, বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।